এই নে সদানন্দ, আজকে থেকে এই বিপুল ধন সম্পদের ভার আমি তোকে দিলাম। বাবা, এত এত সম্পদ নিয়ে আমি কি করব? এই সম্পদ প্রজাদের কল্যাণে ব্যবহার করিস। আমি জানি এই সম্পদের সঠিক মূল্যায়ন শুধু তুই করতে পারবি। বাবা, আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন সারা জীবন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে পারি। মনিরামপুরের জমিদার সদানন্দ ঘোষাল একজন অত্যন্ত সৎ ও প্রজাদরদী জমিদার ছিলেন। সারা জীবন প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করেই অতিবাহিত করেছিলেন। সদানন্দ দুই ছেলে প্রদীপ আর সুদীপ। ছোট ছেলে সুদীপ অত্যন্ত সরল আর নির্লোভ স্বভাবের হলেও বড় ছেলে প্রদীপ ছিল যেমন হিংসুটে তেমনি লোভী চরিত্রের, আর তাকে নিয়ে জমিদার বাবুর দুশ্চিন্তার অন্ত ছিল না। ঠিক আছে জমিদার বাবু, তাহলে এই অনুযায়ী বাকি কাজ হবে। হ্যাঁ, একদম নায়েব, তুমি নিজে সমস্ত বিষয়টি দেখে নেবে। বাবা, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। টাকা লাগবে মানে? এই তো দুদিন আগেই টাকা নিলি, এখন আবার কি দরকারে টাকা লাগবে শুনি? মানে আমি কিন্তু বড় হয়ে গেছি বাবা, কখন কি দরকারে টাকা লাগবে তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে। জমিদারির টাকা তোর ফুর্তির জন্যে নয়। যদি একান্তই টাকার দরকার হয়, রোজগারের চেষ্টা কর। কি? যার বাপ জমিদার, যাদের অফুরন্ত গুপ্তধন লুকোনো রয়েছে, সেই বংশের ছেলে হয়ে আমি রোজগার করতে যাব কোন দুঃখে? গুপ্তধন? কিসের গুপ্তধন? কে বলেছে তোকে এসব গাঁজাখুরি গল্প? কে বলেছে মানে? এই গ্রামের সকলে জানে ঠাকুরদা রাজা ছিল, আর তার অফুরন্ত সম্পদের হদিশ শুধু তুমি জানো। প্রদীপ, তোর সাথে ফালতু বকার সময় আমার নেই, যা এখান থেকে। না বাবা, অনেক হলো। হয় এবার তোমার জমিদারি আমার নামে করো, নইলে তোমার গুপ্তধন কোথায় আছে বলে দাও। প্রদীপ, বাড়াবাড়ি করিস না। তাছাড়া তোর ভাই শহরে পড়াশোনা করছে, সে আসুক, তারপরে আমি বিষয় আশায় ভাগ করার সিদ্ধান্ত নেব। কেন বাবা? বিষয় আশয়ে সবকিছুতে তো বড় ছেলের অধিকারই আগে থাকে, আর তার উপরে বাবা তোমার বয়স হয়েছে, কোনোদিন কিছু হয়ে গেলে তখন কি হবে বলো তো? সত্যি বাবা, আমি ওকে কত বোঝাচ্ছি জানেন, তবুও ও খালি এই এক বুলি আওড়ে যাচ্ছে। গুপ্তধন না পেলে ও মনে হয় পাগলই হয়ে যাবে। বলে দিন না কোথায় আছে সেই গুপ্তটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। বড় বৌমা, তোমার মনে হয় খেয়াল নেই তুমি মনিরামপুরের জমিদারের সামনে দাঁড়িয়ে কথা বলছো। ও মা, সেই খেয়াল আমার আছে বাবা, কিন্তু আপনার হয়তো নেই। তাই তো বলছি, গুপ্তধনের সন্ধান ছেলেকে দেবেন না তো কাকে দেবেন? হ্যাঁ বাবা, তোমার একগুঁয়ে আমি অনেক সহ্য করেছি, এবার ভালোই ভালো জমিদারি আমায় দিয়ে দাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর এত সাহস, তুই আমায় হুমকি দিস? এখনই পেয়াদা দিয়ে গ্রাম ছাড়া করবো তোকে। নায়েব, পেয়াদা ডাকো, ডাকো পেয়াদা। শান্ত হন, শান্ত হন জমিদার বাবু, এত উত্তেজিত হওয়া আপনার শরীরের জন্য ঠিক নয়। ওগো, চলো এখান থেকে, নইলে সত্যি সত্যি পেয়াদা এসে যাবে। চলো তাড়াতাড়ি। দেবে না তো জমিদারি? দেখে নেব, সব কটাকে দেখে নেব আমি। আমার নামও প্রদীপ ঘোষাল। এরপরে প্রদীপ আর গায়ত্রী ঘরে গিয়ে নানা সলা পরামর্শ করে একটা ফন্দি বের করলো। এই নিন, একটু জল খান জমিদার বাবু, শান্ত হয়ে একটু বসুন তো। এত উত্তেজনা আপনার জন্য ঠিক নয়।
দেখলে, তুমি দেখলে নায়েব, আমার নিজের ছেলের ব্যবহার নিজের বাবার প্রতি। হায় হায়। মাফ করবেন জমিদার বাবু, কিন্তু আমার মনে হয় আপনার ছোট বাবুকে ডেকে নেওয়া উচিত। বড় বাবুর মতিগতি সুবিধের নয়। না নায়েব না, আমার সুদীপ শহরে পড়াশোনা করছে। মাঝপথে ওকে ডাকলে ওর ক্ষতি হয়ে যাবে যে। কিন্তু জমিদার বাবু, বড় বাবুর যা রূপ দেখলাম, ওরা যদি ভালো মন্দ কিছু করে বসে। ওর যা ইচ্ছে ও করুক নায়েব, কিন্তু সুদীপের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওই তো এই গ্রামের ভরসা। ওর হাতেই যে আমি প্রজাদের দায়িত্ব নিশ্চিন্তে দিতে পারবো। আপনি একটু সাবধানে থাকবেন জমিদার বাবু। আমি এখন আসি। পরদিন কাছারির কাজ সেরে নায়েব যখন বাড়ি ফিরছিল, কি এটা কি করছেন বড় বাবু? আমাকে এভাবে ধরে আনলেন কেন? বেশি ন্যাকা সাজতে হবে না নায়েব। আমি জানি তুমি বাবার খুঁটিনাটি সবকিছু জানো। তার মানে বাবা গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে বলে ফেলো। অস্বীকার করে কিন্তু কোনো লাভ নেই। দোহাই গিন্নিমা, আমি সত্যি বলছি, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি সামান্য নায়েব। গুপ্তধনের বিষয় আমি কি করে জানবো? চুপ বুড়ো চুপ। আমায় কি বোকা পাঁঠা মনে করেছো? বাবা তোমায় সব হাঁড়ির খবর বলেছে, আর গুপ্তধনের কথা বলেনি। আরে বুড়ো হাবড়াটা ওইভাবে বলবে না, গলাটা টিপে ধরো, বাপ বাপ করে বলবে। না না গিন্নিমা, এই কি বলছেন? বড় বাবু, আমি কিছু জানি না। জানিও? মিথ্যে বলা। বল বল বলছি, কোথায় ওই গুপ্তধন বল। জমিদারি তো আমি ছিনিয়ে নেবই, কিন্তু ওই গুপ্তধন আমার চাই চাই। রাখছে বড় বাবু, আমার ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি মেয়ের দিব্যি করে বলছি, আমি জানি না। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, আবার মরে টরে গেলে আরেক মুশকিল হবে। বলে দেব আমি জমিদার বাবুকে সব বলে দেব। ধর্মে সইবে না ধর্মে। এরপরে দুদিন নায়েব কাছারিতে এলেন না। জমিদার বাবু কিছুটা আশ্চর্য হয়ে তাকে ডেকে পাঠাতেই তিনি সমস্ত ঘটনা জমিদার বাবুকে জানালেন। ভয় আর আতঙ্কের ছাপ তখনও নায়েবের চোখে মুখে। কি সম্পত্তির জন্য এতটা নিচে নেমে গেছে ওরা দুজন? জমিদার বাবু, ওরা ধন সম্পদের জন্য সবকিছু করতে পারে। বড় বাবুকে এতটা হিংস্র আমি কখনো দেখিনি। ওরা ভাবছে আমি ভয় পেয়ে ওদের জমিদারি দিয়ে দেব। কখনো নয়, কখনো নয়। প্রদীপ জমিদার হলে প্রজারা শেষ হয়ে যাবে নায়েব। আপনি ভুলেও ওদের জমিদারি দেবেন না জমিদার বাবু, নইলে ওরা আপনাকে শেষ করে দেবে। আমি সত্যি বলছি, ওরা খুব নিষ্ঠুর। ওরা তোমার সাথে দুর্ব্যবহার করে সবকিছুর সীমা পার করে দিয়েছে। প্রদীপকে আমি ত্যায্য পুত্র করব, এই বাড়ি ছাড়া করব। তুমি বাড়ি ছাড়া করবে আর আমি চলে যাব বুঝি? অতটা সহজ নয় সদানন্দ ঘোষাল। অপদার্থ, হতচ্ছাড়া, অমানুষ ছেলে। সম্পত্তির লোভে তুই একটা পিশাচে পরিণত হয়েছিস। শোনো বাবা, এখানে আমি তোমার জ্ঞান শুনতে আসিনি। অনেক কথা হয়েছে মুখে, এবার আমি এর শেষ দেখে ছাড়বো। এই জন্যই বলে, ঘি সোজা আঙুলে না উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। এবার তাড়াতাড়ি বলুন, গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছেন? কে তোরা? তোরা আমায় ভয় দেখাতে ছড়িয়ে এনেছিস। কে আছিস? কেউ কোথাও নেই বাবা। আপনি কি মনে করেন আমরা এতটাই বোকা?
আজ আপনাকে কেউ বাঁচাতে আসবে না। কেন আমায় পিতৃ হত্যার মতো বড় পাপ করতে বাধ্য করছো? বলে দাও না গুপ্তধন কোথায় রেখেছো। কখনো না, কখনো না। এখনই এখনই আমি দলিল পাল্টাবো, আর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সুদীপের নামে করে দেব। নায়েব, তুমি কাগজ আনো। কি বললে? আমার অধিকার তুমি ওই সুদীপকে দেবে? আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়, ছাড় বলছি। আমি তোকে একটা ফুটো পয়সা অবধি দেব না। তুই দেখ। জমিদার বাবু, জমিদার বাবু, এ কি হলো? এত রক্ত বেরোচ্ছে। হে ঈশ্বর, বড় বাবু, এ কি করলেন আপনি? শিগগির ডাক্তার ডাকুন। ইস, দরদে খেয়ে যাচ্ছে যেন আপনার। অনেক বেঁচেছেন, আর বেঁচে কাজ নেই। এই বেলা দুগ্গা দুগ্গা করে কেটে পড়ুক বাবা। অমন কথা বলবেন না গিন্নিমা। জমিদার বাবুর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, এক্ষুনি ডাক্তার ডাকলে ঠিক হয়ে যাবেন। একদম নয় নয়, বাবা অনেক বেঁচেছেন। এবার উনি মরলেই আমাদের মঙ্গল। গুপ্তধন না হোক, জমিদারি তো পাবো, ব্যাস। আমার এই লাঠিটা তুমি তুমি সুদীপকে দিও। জমিদার বাবু, জমিদার বাবু, এটা কি হয়ে গেল? বড় বাবু, ছোট বাবুকে একটা খবর দিই। না, একদম নয়। ওকে খবর দেওয়ার কোনো দরকার নেই। আর গ্রামের লোককে বলবে সিঁড়ি দিয়ে পড়ে বাবার মাথা ফেটে মারা গিয়েছে। ঠিক। আর হ্যাঁ, সারা গ্রামে এটাও রটিয়ে দেবে, সুদীপকে বাবার মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, কিন্তু ও আসেনি। এরপরেই মহা সমারোহে জমিদারের শেষ কৃত্য সম্পন্ন হলো, আর প্রদীপ মনিরামপুরের জমিদার হয়ে বসল। অন্যদিকে সুদীপ কিন্তু কিচ্ছু জানতে পারল না। এরপরে দেখতে দেখতে কেটে গেল বেশ কিছু সময়। সেদিন শহর থেকে পড়াশোনা শেষ করে সুদীপ সবে গ্রামে ফিরেছে। নৌকা থেকে নামতেই সে শুনতে পেল ঘাটে দাঁড়িয়ে থাকা একজন বলে উঠল, ওই দেখো, এতদিনে ছেলের আসার সময় হলো। ছি ছি ছি, তোর কাছে পড়াশোনা বাবার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো? কিছু বলার নেই। কি বলছে কি এরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, ও বাবা, কোথায় গেলে গো? ছোট বাবু, আপনি আপনি এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনার মুখটা এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর বাবা, বাবা কোথায় নাই মশাই? জমিদার বাবু, জমিদার বাবু নেই ছোট বাবু, জমিদার বাবু চলে গেছেন। নায়েব মশাই, এটা কি বলছেন আপনি? কবে, কখন হলো এসব? আমায় আমায় খবর দেননি কেন? প্রায় 2 মাস হয়ে গেল ছোট বাবু। আমি অনেক খবর দিতে চেয়েছিলাম, কিন্তু আমি খবর দিতে দিইনি। দাদা, কিন্তু কেন দাদা, কেন? শেষবারের মতো যে বাবাকে দেখতে পেলাম না রে। আরে, মরা মানুষকে দেখে আর কি লাভ বল? যাই হোক, তুই না এলেই খুশি হতাম। তাও যখন এসে পড়েছিস, 2 দিন থাক, গ্রামে ঘুরে বেড়া, কিন্তু তারপরে শহরে ফিরে যাস। তার মানে তোর এই বাড়িতে আর জায়গা নেই সুদীপ। বাবা তার জমিদারি, স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমায় দিয়ে গেছেন। কি বলছিস দাদা তুই? যেটা বললাম ঠিকই বললাম। শোন, তুই তো শহরে পড়ালেখা করেছিস, এবার তুই সেখানেই একটা চাকরি জোগাড় করে নে। বাবা,
বাবা, এটা কি হলো বাবা? কি হলো এটা? এসব বড় বাবুর চক্রান্ত ছোট বাবু। সম্পত্তির লোভ যে কতটা সর্বনেশে হতে পারে তা ভাবতেও পারবেন না। এই লাঠিটা জমিদার বাবু আপনাকে দিতে বলেছিলেন। চক্রান্ত? কি বলছেন নায়েব মশাই? আমায় স্পষ্ট করে বলুন, কিছু লুকোবেন না। নায়েব তখন সুদীপকে সমস্ত ঘটনা খুলে বলে। জমিদার বাবুর মৃত্যুর থেকে শুরু করে সব কিছু খুলে বলতেই সুদীপ চমকে ওঠে। নিজের দাদার কৃতকর্মের জন্য লজ্জায় তার মাথা হেঁট হয়ে যায় যেন। নিজের অন্ধকার ঘরে বসে বাবার কথাই ভাবছিল সুদীপ। তার হাতে ছিল সেই লাঠিটা। হঠাৎই একটা ঝোড়ো হাওয়া দমকা ঘরে ঢুকতেই সুদীপ লাঠিটা জড়িয়ে ধরে কেঁদে ওঠে। বাবা, বাবা, তুমি কেন এমন করে চলে গেলে বাবা? কেন? দাদা বৌদি সব তছনছ করে দিচ্ছে বাবা। তুমি কোথায় চলে গেলে? চাবি? লাঠির মধ্যে চাবি কোথা থেকে এলো? আর তাও এত বড় চাবি? ছোট বাবু আমায় ডেকে পাঠিয়েছিলেন? নায়েব মশাই এসে গেছেন। নায়েব মশাই, বাবা এই লাঠিটা আমায় কেন দিয়েছিলেন আপনি জানেন? কেন দিয়েছিলেন তো জানি না ছোট বাবু, কিন্তু মৃত্যুর আগে এটাই ওনার শেষ কথা ছিল। আচ্ছা নায়েব মশাই, চাবির সাথে সম্পর্কযুক্ত কিছু কি ছিল বাবার কাছে? চাবির সাথে সম্পর্কযুক্ত? সে তো সিন্দুক ছোট বাবু। না নায়েব মশাই, না, সেই চাবি ছোট হয়, কিন্তু এই চাবিকে কি বলবেন আপনি? এই চাবিটা এই লাঠির ভেতর থেকে বেরিয়েছে। এই কি আজব কাণ্ড! মানে এই জন্যই জমিদার বাবু এই লাঠিটা সবসময় নিজের কাছে রাখতেন। কিন্তু জমিদার বাবু এই বড় চাবি দিয়ে খোলার মতো কি রয়েছে এই বাড়িতে? সেটা আমি জানি না ছোট বাবু, কিন্তু এইটুকু জানি আপনাদের পূর্বপুরুষদের বিশাল ধনরত্নের সম্ভার ছিল। কি বলছেন কি নায়েব মশাই? হ্যাঁ ছোট বাবু, আর সেই সম্পদ লুকোনো আছে এই বাড়ির কোনো গোপন অংশে। একমাত্র জমিদার বাবু তার হদিশ জানতেন। সেই সম্পদ আমায় খুঁজে বার করতেই হবে নায়েব মশাই, বাবার জন্য, প্রজাদের মঙ্গলের জন্য। এরপরে সুদীপ অত্যন্ত সন্তর্পণে জমিদার বাড়ির সব জায়গা খুঁজতে শুরু করলো। জমিদার বাড়ির পরে গ্রামের চারদিকেও যথাসম্ভব খোঁজ করতে থাকলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। অবশেষে সে হতোদ্যম হয়ে হাল ছেড়ে দিল এবং আবার শহরে ফিরে যাবে স্থির করলো। আরে রে 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 রে, খবরদার, কেউ চালাকি করবি না, নইলে মৃত্যু নিশ্চিত। এই, তুই তো জমিদার, যেখানে যা আছে এখনই বের করে দে। ওগো, বাড়িতে যে ডাকাত পড়েছে, নায়েব পেয়াদাদের ডাকো। কাউকে ডেকে লাভ নেই, তাড়াতাড়ি সিন্ধুকের চাবি দে, নইলে এক্ষুনি গলা কেটে ফেলে দেব। কখনো না, নিজের প্রাণ থাকতে একটা পয়সাও দেব না আমি। গুপ্তধন পাইনি, এই জমিদারি আমার সব কিছু। আমাদের সাথে পায়তারা, আমরা রঘু ডাকাতের দল। যে বাড়িতে আমরা ঢুকি শ্মশান বানিয়ে ছাড়ি। ওগো, ওগো, তুমি ওদের চাবি দিয়ে দাও, নইলে ওরা যে মেরে ফেলবে। না 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 না, কিছুতেই আমি চাবি দেব না, কিছুতেই না। তবে রে, দেখ এবার কি হাল করি তোর। সর্বনাশ হয়ে গেছে ছোট বাবু, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে ডাকাত পড়েছে। কি কি বলছেন? কি তাড়াতাড়ি পেয়াদাদের খবর দিন।
বড়বাবুর অত্যাচারে পেয়াদাদের সংখ্যা অত্যন্ত কমে গেছে ছোটবাবু। যে কজন ছিল ডাকাতরা তাদের বন্দি করে ফেলেছে। হে ভগবান, লোকমুখে শুনেছি ডাকাত দল অত্যন্ত হিংস্র আর ভয়ঙ্কর। তাদের হাতে পড়লে মৃত্যু অনিবার্য। এবার কি করব? ছোটবাবু, এই বাড়ির উত্তর প্রান্তে একটা গোপন সুড়ঙ্গ রয়েছে। সেই পথ দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। হ্যাঁ, আর আমরা বাইরে বেরিয়ে গ্রামবাসীদের সাহায্য নিয়ে দাদা আর বৌদিকে উদ্ধার করতে পারবো। তাড়াতাড়ি চলুন। দিবার নায়েব সেই সুড়ঙ্গ দিয়ে রওনা হলো। সুড়ঙ্গের মধ্যে এগোতে এগোতেই একটা বড় দরজা দেখতে পেয়ে সুদীপ থেমে গেল। বাইরে যাওয়ার রাস্তা তো এদিকে, তবে এটা কিসের দরজা? সত্যি তো, এইরকম সুড়ঙ্গে একটা এত বিশাল দরজা কি করে এলো? আর চাবির জায়গাটা কত বড় দেখুন। আমি তো কিছুই বুঝতে পারছি না ছোটবাবু। এই দরজা যে খুলবো তারও তো উপায় নেই। এত বিশাল চাবি কোথায় পাবো? নায়েব মশাই, আমি হয়তো আন্দাজ করতে পারছি এটার চাবি কোনটা। দেখে না একবার চেষ্টা করে। এত এত ধনুরত্ন, তাও এই সুড়ঙ্গের মধ্যে। এই সব আপনার পূর্বপুরুষদের ছোটবাবু, আর আজকে থেকে এই সব সম্পদ শুধু আপনার। জমিদার বাবু আপনাকে এসব দিয়ে গেছেন। এই সব সম্পদ দিয়ে আমি এই গ্রামে একটা হাসপাতাল আর একটা বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করব। বাবার ইচ্ছে পূরণ করব। এই সম্পদের যোগ্য উত্তরসূরি শুধু আপনি ছোটবাবু। এবার চলুন নায়েব মশাই, নইলে অনেক দেরি হয়ে যাবে। সুদীপ আর নায়েব মশাই গ্রামের লোকজন নিয়ে যখন জমিদার বাড়িতে ঢুকলো, ততক্ষণে ডাকাত দল লুটপাট করে পালিয়ে গেছে। মেঝেতে পড়ে রয়েছে প্রদীপ আর গায়ত্রীর রক্তাক্ত মৃতদেহ। হে ঈশ্বর, এটা কি করলে তুমি? আমি পারলাম না নিজের দাদা বৌদিকে বাঁচাতে। শান্ত হন ছোটবাবু, শান্ত হন। এ সবই কর্মফল। ধর্মের কল